ইসরায়েলের মধ্যে ৭ দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হচ্ছে তীব্র বিতর্ক। ট্রাম্পের বক্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। তিনি বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশগ্রহণের বিষয়টি নিয়ে তিনি কি করবেন তা কেউই জানে না। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, আমি কি করব তা কেউ জানে না। আমি করতে পারি, নাও করতে পারি। ইরানের অনেক সমস্যা আছে, তারা আলোচনায় আসতে চায়। পরে ওভাল অফিসে জুভেন্টাস ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার ভাষায়, যুদ্ধের মতো পরিস্থিতিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো, কারণ যুদ্ধের সময় পরিস্থিতি দ্রুত বদলায়। ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ চান না, তবে ইরান যদি পারমাণবিক অস্ত্রের খুব কাছে পৌঁছে যায় তখন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন, যদি যুদ্ধ আর তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার মধ্যে বেছে নিতে হয় তাহলে যা প্রয়োজন তাই করতে হবে। ট্রাম্প দাবি করেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। যদিও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড কংগ্রেসে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। পরে তিনি প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে নিজের অবস্থান মেলাতে গিয়ে বক্তব্য আংশিক বদলান। ট্রাম্প জানিয়েছেন, ১৩ জুন ইসরায়েলে হামলার বিষয়টি তিনি আগেই জানতেন এবং তিনি সেটিকে সমর্থনও করেছেন। ওই হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলা পারমাণবিক আলোচনাও বন্ধ হয়ে যায়। ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাও নিহত হন ওই হামলায়। ট্রাম্প আবারও বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই ইরানের কোনো পারমাণবিক অস্ত্র না থাকুক। সেটাই হবে আমাদের বিজয়। তিনি জানান, সামনের সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তবে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কাতারে ঘটে যাওয়া একটি হামলার দৃশ্য ঘর থেকে প্রত্যক্ষ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের বর্ণনা এবং প্রতিক্রিয়ায় বিষয়টি উঠে এসেছে এক ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে। জানা গেছে, কাতারের একটি গুরুত্বপূর্ণ সামরিক কিংবা কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল হামলা চালানো হয়। যদিও কাতার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, রাতে আচমকা একটি বিকট শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। কেউ কেউ জানালার পর্দা সরিয়ে আকাশে আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। দোহায় বসবাসরত এক বাংলাদেশি শ্রমিক বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো গ্যাস লিক বা কারখানার বিস্ফোরণ, পরে বুঝলাম এটা কোনো মিসাইল হামলার মতো কিছু। খুব ভয় পেয়ে যাই। হুট করে বাসায় শুয়ে আছি, তারপর দেখলাম মানুষ বের হচ্ছে, অনেকে বাসার ছাদের উপরে গেছে, গিয়ে দেখলাম যে প্রথমে ভাবলাম যে আতশবাজির মতো আকাশে কি জানি দেখা যাচ্ছে। তারপর বুঝতে পারলাম যে কাতারে মার্কিন সেনাঘাঁটিতে ইরান মিসাইল হামলা করেছে। আরেকজন বলেন, আমার বাসার জানালা কেঁপে উঠেছিল, এমন ঘটনা জীবনে দেখিনি, ভিডিও করে দেশে পাঠিয়েছি। আমরা সবাই রুমে ছিলাম, হঠাৎ করে শব্দ শোনার পর আমরা ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে দেখতেছি যে আতশবাজির মতন আকাশে শুধু কি যেন শব্দ করতেছে। তো আমরা যাওয়ার পরে দেখতেছি যে একদিক থেকে মিসাইল আসতেছে, অন্য দিক থেকে কাতার এয়ার ডিফেন্স সিস্টেম। তো এটা অ্যাক্টিভ থাকার কারণে অনেক মানুষ হেল্প হয়েছে। এই ধরনের ঘটনা কাতারের মতো নিরাপদ দেশে খুবই বিরল। তাই এমন দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করে প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে পরিবারকে ফোন করে তাদের নিরাপদ থাকার আশ্বাস দেন। তো আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি, কোনো প্রবলেম নাই। আর কাতার গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আমাদের প্রবাসীদের যতটুকু সেফ দরকার ওরা আমাদেরকে সেফ দিবে। কিছু বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতেও ভিডিও শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। হামলার পরপরই কাতারের নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে ওঠে। শহরের আকাশে যুদ্ধ বিমানের টহল দেখা যায়।
এদিকে কাতার সরকার এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এই অভিজ্ঞতা ছিল ভয়াবহ ও অপ্রত্যাশিত। যদিও তাদের কারো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে মানসিক দিক থেকে অনেকেই ক্ষতিগ্রস্ত। তারা এখন নিরাপত্তার আশায় কাতার সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ছে, আর এর প্রভাব পড়ছে প্রতিবেশী পাকিস্তানের ভূ রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তায়। এই সংঘাত কিভাবে পাকিস্তানকে প্রভাবিত করছে আসুন জেনে নেওয়া যাক। ইরানের সঙ্গে পাকিস্তানের 909 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। ইরান ইসরায়েল সংঘাতের কারণে পাকিস্তান এই সীমান্তের বেশিরভাগ চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে। ডয়চে ভ্যালের প্রতিবেদন বলছে, শুধুমাত্র তাফতান ও গাবরিমদান ক্রসিং পাকিস্তানি নাগরিকদের ফেরত আনার জন্য খোলা রাখা হয়েছে। বুধবার শতাধিক পাকিস্তানি এই পথে দেশে ফিরেছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে, যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ইতোমধ্যেই চলছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি দাবি করে, পাকিস্তান এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করছে। ইরানের বালোচ অঞ্চলে অসন্তোষ রয়েছে, যা তেহরানের অস্থিতিশীলতার কারণে আরও জটিল হতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরান আর পাকিস্তানের সম্পর্ক জটিল। সুন্নি প্রধান পাকিস্তানে 15% শিয়া জনগোষ্ঠী। যুদ্ধে ধর্মীয় বা সাম্প্রদায়িক ব্যাখ্যা দেয়া হলে পাকিস্তানের শিয়া সম্প্রদায় বিদ্বেষের শিকার হতে পারে। এছাড়া হরমুজ প্রণালীতে যুদ্ধের প্রভাব পড়লে তেলের দাম বাড়বে, যা পাকিস্তানের অর্থনীতিতে ধাক্কা দেবে। পাকিস্তান ইতোমধ্যেই মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকটে ভুগছে। ইরানে ইসলামী শাসনের পতন ঘটলে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তীব্র হতে পারে। পাকিস্তানের জন্য নিরপেক্ষ থেকে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। ইরান ইসরায়েল সংঘাত পাকিস্তানের নিরাপত্তা, অর্থনীতি ও সমাজে নতুন ঝুঁকি তৈরি করছে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এক চরম উত্তেজনার পারদ চড়িয়েছে সাম্প্রতিক এক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গতকাল শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে অত্যন্ত সুরক্ষিত ফর্দ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ এবং ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের এক দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতে জড়িয়ে পড়ল। এই হামলা কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না। গোপন সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে B-2 বোমারু বিমানগুলো টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে এই হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই দীর্ঘ যাত্রাপথে B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি সংগ্রহ করেছে। এটি একটি অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত মিশন ছিল। এই হামলায় মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করেছে। একজন মার্কিন কর্মকর্তা আরও বিস্তারিত জানিয়েছেন, 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় 1 ডজন, অর্থাৎ মোট 12টি 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। এর বাইরে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। এছাড়া একটি B-2 বোমারু বিমান নাতানজ পারমাণবিক স্থাপনায় 2টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে বলেও জানা গেছে। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান কূটনৈতিক আলোচনায় ফিরে না আসে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই হামলার বিষয়ে তেহরানও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে মার্কিন হামলা হয়েছে, কিন্তু একই সাথে তারা দাবি করেছে যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। ইরানের বক্তব্য বলছে, ওই স্থানগুলোতে এমন কোনো বিকিরণ সৃষ্টিকারী উপাদান ছিল না যা নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত। যদি ইরানের এই দাবি সত্যি হয় তাহলে এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠবে।
এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে? ইরান কি এর পাল্টা জবাব দেবে? এর আগে ট্রাম্প বারবারই বিদেশে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে কথা বলেছেন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর বিষয়ে অনীহা প্রকাশ করেছেন। তবে ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠতা এবং জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড, এসব ঘটনা ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে এক ধরনের দ্বৈততা দেখিয়েছে। এই হামলা কি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের স্ফুলিঙ্গ ছড়াবে, নাকি এটি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আন্তর্জাতিক মহল এখন গভীর পর্যবেক্ষণে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাত যখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ, ঠিক তখনই এই বিষয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে উত্তর কোরিয়া। সরাসরি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এই সংঘাতকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া নিন্দা জানান। ইসরায়েল ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় হামলা চালানোয় পিয়ংইয়ং গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমতাহীন অপরাধ। তারা সরাসরি অভিযোগ করেছে যে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। এই মন্তব্য বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু ইসরায়েলকে নিন্দাই নয়, উত্তর কোরিয়া ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করারও কঠোর সতর্কবার্তা দিয়েছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন ও পৃষ্ঠপোষকতাহীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ্য সত্তা। তাদের মতে এই দেশগুলোই বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল হোতা। উত্তর কোরিয়া আরও বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন এবং ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এমনকি পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলছে, তাদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রণযোগ্য বিপর্যয়কর পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়ার এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে তাদের নিজস্ব অবস্থানকে আরও দৃঢ় করে। প্রায়শই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমালোচনাকারী উত্তর কোরিয়া এই সংঘাতময় পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে, যা ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে উত্তর কোরিয়ার এই কঠোর বার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যারটস। তিনি এটিকে পশ্চিমা বিশ্বের জন্য একটি সেবা বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেন বিতর্কের জন্ম দিয়েছে, চলুন জেনে নেই বিস্তারিত। কানাডায় G7 সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচার মাধ্যম ZDF-কে দেওয়া সাক্ষাৎকারে চ্যান্সেলর ফ্রেডরিক ম্যারটস বলেছেন, ইসরায়েল আমাদের সবার হয়ে এই নোংরা কাজটি করছে। তিনি ইরানের শাসনকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বলেন, এই শাসন বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাহসের প্রশংসা করে তিনি আরও বলেন, এই হামলা ইরানের নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে। ওয়েল টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যারটস দাবি করেন, গত কয়েকদিনের হামলায় ইরানের শক্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পূর্বের অবস্থানে ফেরার সম্ভাবনা কম। তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 400-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের হামলায় তাদের 24 জন বেসামরিক নাগরিক নিহত
হয়েছে। জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম সমর্থক, এমনকি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠলেও জার্মানি তাদের পক্ষে দাঁড়িয়েছে। ম্যারক্সের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ নাগরিকদের প্রাণহানি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক ডেভিড অলব্রাইটের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন উত্তেজনা যোগ করেছে। কেন এত কঠিন এই স্থাপনা ধ্বংস করা? চলুন জেনে নেই বিস্তারিত। বিবিসি রেডিও 5-এর সাক্ষাৎকারে জাতিসংঘের সাবেক পরমাণু পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা মাটির ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে অবস্থিত। এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। তিনি জানান, ইরাকের গোপন পরমাণু কর্মসূচি পরিদর্শনের অভিজ্ঞতা তাকে এই ধরনের স্থাপনার জটিলতা বুঝতে সাহায্য করেছে। অলব্রাইট, যিনি ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা, বলেন ইসরায়েল বর্তমান হামলার মাধ্যমে ফর্দো স্থাপনাকে দীর্ঘ সময়ের জন্য অকেজো করতে পারে, তবে এটি সম্পূর্ণ ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অস্ত্র ও কৌশল প্রয়োজন। ইরান এই স্থাপনা তৈরি করেছে তাদের পরমাণু কর্মসূচির অংশ হিসেবে। এটি এমনভাবে নির্মিত যে সাধারণ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞরা মনে করেন, এই স্থাপনা ধ্বংসে শুধু উন্নত ব্লাঙ্কার ব্লাস্টার মিসাইলই যথেষ্ট নয়, স্থলভিত্তিক বিশেষ অভিযানও লাগতে পারে। ফর্দো স্থাপনার এই সুরক্ষিত অবস্থান ইরানের পরমাণু কর্মসূচিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল ইরান। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চরম ঝুঁকিতে পড়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। ইসরায়েলের নিশানায় রয়েছে তেহরান ইউনিভার্সিটির পারমাণবিক গবেষণা কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই অবস্থিত আমাদের দূতাবাস ভবন। ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক বিপদের আশঙ্কা করছেন তেহরান মিশনে কর্মরত কূটনীতিকরা। বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু শহরের বাইরে নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ তেহরান এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তেহরানে বাংলাদেশ মিশন জানিয়েছে, দূতাবাসের আশেপাশে রয়েছে আরও ২টি স্পর্শকাতর অবকাঠামো, যেগুলো ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু। একটি পারমাণবিক স্থাপনা, অপরটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আইটি সেন্টার। এই দুটোতেই ইসরায়েলের বারবার হামলার চেষ্টা চলছে, আর এ কারণে পুরো এলাকা জুড়ে রয়েছে প্রাণহানির ভয়াবহ শঙ্কা। এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ জন বাংলাদেশি রাষ্ট্রদূত, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য রয়েছেন। এছাড়া রেডিও তেহরানে কর্মরত আরও ২৭ জন তেহরানে বসবাসরত শিক্ষার্থী ও পেশাজীবী সহ শতাধিক বাংলাদেশি এখনও সেখানে অবস্থান করছেন। গত ১৩ জুন ২৮ জন বাংলাদেশের দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রয়োজনে তাদের তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইরানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন প্রায় ৬০০ স্থায়ী বাংলাদেশি, যাদের অনেকে ৩০ বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। আরও প্রায় ৮০০ জন অবৈধভাবে কাজ করছেন বিভিন্ন খাতে। ছাত্রছাত্রী, পেশাজীবী ও মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছেন। এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোনো বাংলাদেশি বিপদে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। এমনকি প্রয়োজন হলে দূতাবাসের কার্যক্রমই তৃতীয় দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে।